এবার আজকে যেখান থেকে দেখব সেটা হচ্ছে এবার আমরা করবো হচ্ছে ইন্টারাকশন বিটুইন লিগ্যান্ড অ্যান্ড সেন্ট্রাল অ্যাটম। এটাও একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে বুঝবি। প্রথমেই আমরা দেখছি ক্লাসিক্যাল অ্যান্ড সিম্পল লিগ্যান্ড। দিস লিগ্যান্ডস অনলি ডোনেট দ্য লোন পেয়ার অফ ইলেকট্রন টু দ্য সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, এরা কি ডোনেট করে? লোন পেয়ার দিয়ে ডোনেট করে, তাই জন্য এরা কি লোন পেয়ার ডোনেট করে, লোন পেয়ার ডোনেশন হয় এখানে। তা কারা কারা এক্সাম্পল O2 মাইনাস, OH মাইনাস, F মাইনাস, যাদের মাথায় মাইনাস আছে বেসিক্যালি তারা লোন পেয়ার দিয়ে ডোনেটটা করতে পারছে। এবার নেক্সট হচ্ছে নন ক্লাসিক্যাল অর পাই অ্যাসিড অর পাই অ্যাকসেপ্টার। নন ক্লাসিক্যাল or pi acceptor. These ligands do not only donate the lone pair of electrons to the vacant orbital of the central metal atom or ion, but also accept the electron cloud from the central metal atom or ion into its vacant anti-bonding molecular orbital or d orbital through back bonding. This phenomena is called synergic bond. ঠিক আছে, এইটা এই সিনার্জিক বন্ডের ব্যাপারে তো আমাদের প্রচুর পড়তে হবে। আমি দেখাবো যখন আমরা কার্বনিলের লিগ্যান্ডকে বেসিক্যালি এটা দিয়ে ভালো করে পড়তে হয়, দেখাচ্ছি আমি সেটা। বাট এটার মানেটা একটু বুঝ। বেসিক্যালি এমন একটা কাজ হচ্ছে, ধর এইটা হচ্ছে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আর এইটা ধর একটা লিগ্যান্ড। ঠিক আছে, এটাকে এ না দিয়ে আমি এল ধরি। ধর এটা হচ্ছে আমার একটা লিগ্যান্ড। এবার লিগ্যান্ডের কাছে ধর আমার লোন পেয়ার আছে একটা, সে নিজের লোন পেয়ারটা মেটালকে ডোনেট করছে। এবার মেটালের নিজেরও তো অনেকগুলো ইলেকট্রন আছে, তাহলে নিজের একটা ইলেকট্রন ডেন্সিটি আছে। এবার মেটাল কি করবে, সেই ইলেকট্রন ডেন্সিটি এই লিগ্যান্ডের ভ্যাকেন্ট ডি অরবাইটালে অথবা মানে কোথায় কোথায় ভ্যাকেন্ট ডি অরবাইটাল অথবা তোর এবিএমও অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবাইটালে ডোনেট করবে, ডোনেট ব্যাক করবে। কেন? এখান দিয়ে লোন পেয়ার যখন লিগ্যান্ড ডোনেট করছে এই মেটালের নিজের ইলেকট্রনের মধ্যে কী হচ্ছে, রিপালশন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার ফলে কী হচ্ছে, ব্যাক বন্ডিং হচ্ছে। মনে আছে সেই ব্যাক বন্ডিং আমরা পড়েছিলাম কোথায়, BF3 মনে পড়ে? BF3 এর বোরনের ছিল একটা ভ্যাকেন্ট অরবাইটাল, ভ্যাকেন্ট পি অরবাইটাল ছিল। এবার লোন পেয়ার যখন এখানে কী করছিল, বি এখানে পুরো অ্যাট্রাক্ট করে রেখেছিল, এফ এর এবার কী হচ্ছিল, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছিলো, তাই এফ আবার গিভ ব্যাক করছিল। মনে পড়ে? এটাকেই বলে ব্যাক বন্ডিং। সেই বন্ডিংয়ে পড়েছিলাম ক্লাস 11-এ। একটু একটু মনে পড়ছে কারো? হ্যাঁ, তাহলে সেই ফেনোমেনাটা এখানেও ঘটে। কিন্তু মনে রাখতে হবে বেটাল লোন পেয়ার যখন নিল লিগ্যান্ড থেকে, মেটালের ইলেকট্রন ডেন্সিটি রিপালশনের জন্য কোথায় গিভ ব্যাক করছে, কোথায় ব্যাক বন্ডিং হচ্ছে, লিগ্যান্ডের ভ্যাকেন্ট ডি অরবাইটাল অথবা এবিএমও অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবাইটাল। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবাইটাল কার থাকবে, যেখানে একটা ডবল বন্ড থাকবে, মনে রাখবি, যেমন সি ডবল বন্ড, এরকম যদি লিগ্যান্ড আসে এখান দিয়ে লোন পেয়ার ডোনেট তো করবে মেটালকে, মেটালের যে ইলেকট্রন ডেন্সিটি সেইটা আবার এই কার্বনের অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবাইটাল, ঠিক আছে, পাই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবাইটালে ডোনেট ব্যাক করে, এখানে ব্যাক বন্ডিংয়ের মাধ্যমে। ক্লিয়ার? বল, বুঝতে পারছিস না পারছিস না? এই লাস্টটুকুটা একবার বলো, কার্বনিলের সাথে আমি বললাম বন্ডটা। যে কার্বনিলের সাথে যখন কোনো লিগ্যান্ড কার্বনিল আছে সি ডবল বন্ড, ডাবল বন্ড মানে কি, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। এবার সিগমা বন্ড মানে একটা পাই বন্ড ফর্ম হচ্ছে, মানেই এটা তুই ধরে রাখ যে একটা পাই থাকবে, একটা পাই স্টার থাকবে। পাই স্টারটাই তো ছিল অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবাইটাল যখন মলিকুলার অরবাইটাল থিওরি পড়িয়েছিলাম। হ্যাঁ, তাহলে এই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল সবসময় কী থাকে, ফাঁকা থাকে। তাহলে তখন এখানে যোগ করে একটু দাও। হ্যাঁ হ্যালো, मैं तो पढ़ा रहा हूँ भाई, मैं तो पढ़ाने आ गया, मुझे तो टाइम लगेगा, तुम लोग कर लो सब जो भी करना है, कोई प्रॉब्लम नहीं है। ठीक है, এবার তাহলে এখানে সেটাই আমরা দেখব। কার্বনের সি, মনে রাখবি যেখানে মাল্টিপল বন্ড আছে, পাই বন্ড প্রেজেন্ট আছে, সেখানে সেখানে এটা হবেই। ঠিক আছে, অথবা তার মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে পারে, যেমন সিও, সি ট্রিপল বন্ড, এখানে সিও মানে সি ডবল বন্ডও, এখানে লোন পেয়ার আছে কার্বনের, সি ট্রিপল বন্ড এন, ঠিক আছে, এখানেও কার্বনের কাছে লোন পেয়ার আছে, এনও প্লাস, এখানেও দেখবি ডাবল বন্ড ও, ও মাইনাস, এটা দিয়ে বন্ডিংটা হয়, তাই এখানে একটা এবিএমও থাকবে। PF3-তে আবার পি এর কাছে কি আছে, ভ্যাকেন্ট ডি, এটা কি থাকবে, ভ্যাকেন্ট ডি অরবাইটাল থাকবে। ঠিক আছে, এখানে ব্যাক বন্ডিং হতে পারে। PR3-তেও ভ্যাকেন্ট ডি অরবাইটাল থাকবে। ঠিক আছে, তুই মনে রাখবি তাহলে লিগ্যান্ডের কাছে যখন একটা ফাঁকা জায়গা আছে, মেটাল নিজের ইলেকট্রন ডেন্সিটি ওখানে গিভ ব্যাক করবে বাই
ব্যাক বন্ডিং। ক্লিয়ার? তাহলে সেটাকে আমরা কি বলবো, এরকম টাইপের লিগ্যান্ডগুলো যখন হবে সেগুলোকে আমরা বলবো নল ক্লাসিক্যাল অথবা পাই অ্যাসিড অথবা পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডস। ক্লিয়ার? মানে কি ক্লাসিক্যাল কাদেরকে বলছি, যারা শুধু দেয়, যারা শুধু দিচ্ছে, যেমন OH মাইনাস, তারা কী করছে, লোন পেয়ার ডোনেট করছে, শুধু মেটালকে লোন পেয়ার ডোনেট করে, মেটাল থেকে কিছু ব্যাক নেয় না, তারা ক্লাসিক্যাল। লিগ্যান্ডের তো এটাই কাজ ছিল, লোন পেয়ার ডোনেট করা। কিন্তু নন ক্লাসিক্যাল মানে যেটা ক্লাসিক্যাল নয়, সেখানে কি হবে, দেবে প্লাস আবার ব্যাক করে নেবেও। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটাই মাথায় রাখার বিষয়। এবার নেক্সট হচ্ছে সিনার্জিক বন্ড। এখানে কী হচ্ছে সিনার্জিক বন্ড সেটাই আমরা একটু দেখি। এবার এটা বোঝালাম সেটা এতক্ষণ ধরে। দেখ, লিগ্যান্ডের কাছে আছে লোন পেয়ার, এইখানে আছে লোন পেয়ার, এই লোন পেয়ার দিয়ে দেখ মেটালের একটা ডি অরবিটালে ডোনেট করলো। এবার যেই এখানে ডোনেটটা করলো সঙ্গে সঙ্গে কী হবে, এই মেটালের ইলেকট্রন ডেন্সিটির মধ্যে একটা রিপালশন শুরু হবে। তখন মেটালের যে ডি অরবিটালে আদার্স ইলেকট্রন রয়েছে, ধর এখানে যে একটা ইলেকট্রন রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে, সেইগুলো এই লিগ্যান্ডের অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল বা ডি অরবিটালে ডোনেট ব্যাক করতে শুরু করবে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ, তা যখন লিগ্যান্ড লোন পেয়ারটা ডি অরবিটালে ডোনেট করছে মেটালের, দ্যাট ইজ আ সিগমা বন্ড ফর্মেশন, হেড অন ওভারল্যাপিং। আর যখন পাই বন্ড দিয়ে ডোনেশনটা যাচ্ছে এবিএম মধ্যে, এবিএম মধ্যে যখন মেটাল থেকে ইলেকট্রন ডেন্সিটিটা এবিএম মতো যাচ্ছে লিগ্যান্ডের, দ্যাট ইজ আ পাই বন্ড ফর্মেশন। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ব্যাক বন্ডিংটা অলওয়েজ পাই ক্লাউড ডোনেশন হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পাই বন্ডিং। এটা টাইপ অফ পাই বন্ডিং হচ্ছে। ক্লিয়ার? সমন্তক বোঝা গেছে? সমন্তক, হ্যালো সমন্তক, সহেলি বল। হ্যাঁ, সমন্তক কই গেলি রে, আওয়াজ শোনা যাচ্ছে না। ও আচ্ছা, বাবা ফোন করেছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার এফেক্ট অফ সিনার্জিক বন্ডিং। ঠিক আছে, এফেক্ট অফ সিনার্জিক বন্ডিংয়ের জন্য কী এফেক্ট হয় সেটা একবার একটু দেখা যাক। এবার সিনার্জিক বন্ডিং কীরকমভাবে হয় সেটা দেখি আমরা। দেখ, একটা তো প্রথমে হচ্ছে যে এবিএম মতো যাবে, মানে লোন পেয়ার এখান দিয়ে লিগ্যান্ড লোন পেয়ার ডোনেট করলো মেটালকে, মেটাল ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে কোথায়, এবিএম মতে। আরেকটা কোথায় হতে পারে, ভ্যাকেন্ট ডি অরবিটালে। ঠিক আছে, ভ্যাকেন্ট ডি অরবিটালে হতে পারে। ভ্যাকেন্ট অনেক সময় ভ্যাকেন্ট পি অরবিটাল হয়, বাট খুব কম দেখা যায়, ওটা দেখা না যাওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি। ডি অরবিটালে ডোনেট হয়। আর অথবা আলাদা কোথায় হতে পারে, এখান দিয়ে এটা আমি শেখাচ্ছি, এটা একটুখানি দাঁড়া। এবার দেখ, এখান দিয়ে লিগ্যান্ড কী করছে, প্রথমে লোন পেয়ার সিগমা দিয়ে ডোনেট করছে কোথায়, মেটালকে। ঠিক আছে, আর মেটাল ব্যাক করছে পাই দিয়ে এবিএমওতে। এটা একটা টাইপ। কার কী কী এক্সাম্পল হতে পারে, তো এইমাত্র বলেছি আমি, যেখানে মাল্টিপল বন্ড পাবি, এন ডাবল বন্ড ও, এন ডাবল বন্ড, এন ট্রিপল বন্ড ও প্লাস এরকমভাবে, বা সি ডাবল বন্ড ও, সি ট্রিপল বন্ড এন মাইনাস এরকমভাবে, এগুলো তুই পাবি। ঠিক আছে, এগুলো তুই পাবি। নেক্সট হচ্ছে দেখ, মেটাল লিগ্যান্ড তো সিগমা দিয়ে ডোনেট করছে লোন পেয়ার মেটালকে, বাট মেটাল লোন পেয়ারটা পাই দিয়ে ডোনেট করছে, বাট কোথায় ডোনেট করছে, ডি অরবিটালে। আমি এইমাত্র বলেছি এটা PF3, PH3, ARF3, SbCl3 এগুলোতে। ঠিক আছে, এদেরকে সেন্ট্রাল মেটাল অ্যাটম ট্রানজিশন ডি ব্লক এলিমেন্ট, এদের বাদ দিয়ে এটা কোনো ব্যাপার না। আর একটা যেটা হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে এই এবিএমও। এবিএমও বলছি, লিগ্যান্ডটা পাই ইলেকট্রন ডোনেট করে। কখন? এটা খুব একটা ইন্টারেস্টিং, আমি তোকে এটা পরবর্তীকালে একটু ডিটেলে এটা তোদের পড়াবো কোনো দিন যদি টাইম পাই। মানে এটা দরকার নেই ডিটেলে পড়ার, তাও আমি একদিন বলবো। ঠিক আছে, এটাকে বলে হেপ্টাসিটি, একটা কনসেপ্ট আছে হেপ্টাসিটি। ঠিক আছে, হেপ্টাসিটি, এই হেপ্টাসিটি একটা কনসেপ্ট হয়। ঠিক আছে, তোদের সিলেবাসে হেপ্টাসিটি নেই, কিন্তু যদি আমি কখনো টাইম পাই তোদের আমি দেখাবো যে C6H6, সবাই জানি C6H6 ইজ নাথিং বাট বেনজিন। ঠিক আছে, এবার এই বেনজিনের যে পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, এটাকে তুই যদি একটু এইভাবে দেখিস, আমি যদি বেনজিনকে এরকম ফ্ল্যাট একটা প্লেনের মধ্যে রাখি না, তাহলে এই যে পাই ইলেকট্রন ক্লাউড ওর রয়েছে, এই যে এখানে একটা পাই, এখানে পাই ইলেকট্রন, এখানে এই যে দেখ এখানে একটা পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, এই পাই ইলেকট্রন ক্লাউডটাই লিগ্যান্ডকে এইটা তো যদি লিগ্যান্ড হয়,
যদি মেটালকে কি করে, এই বেনজিন রিংটা অ্যাজ এ লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে, এই নিজের পাই ইলেকট্রন ক্লাউড দিয়ে ডোনেশনটা করে। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। এবার আবার বুঝতে কি পেরেছি। হয়, সামন্ত বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। এবার পাই ইলেকট্রন ক্লাউড দিয়ে ডোনেশনটা হয়। এরকম আবার জানিস এরকমও এরকমও দেখা গেছে সিএইচ টু ডাবল বন্ড CH2 এই মেটাল এরকমভাবেও পাই ইলেকট্রন ডোনেশন হয়। কিন্তু যেই মনে রাখবি পাই ইলেকট্রন আছে মানেই এখানে কি আছে, এবিএমও আছে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল আছে, পাই স্টার, এবিএমও হচ্ছে এখানে পাই স্টার। তাহলে মেটাল নিজের লোন পেয়ার সেখানেও ডোনেট করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, এইটাই তোকে বেসিক্যালি মনে রাখার বিষয়। ঠিক আছে, যেমন এই প্রতিটা কার্বনের এখানে ডাবল বন্ড আছে, তাহলে সবার এখানে একটা করে এবিএমও থাকবে। সেই এবিএমওতেই নিজের লোন পেয়ারটা মানে ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করতে পারবে মেটালটা। তাহলে এখানেও একটা ব্যাক বন্ডিং হওয়ার সম্ভাবনা থাকে, সিনার্জিক বন্ড হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের সিনার্জিক বন্ড বোঝা গেছে। দুবার কি হচ্ছে, লিগ্যান্ড সিগমা দিয়ে ডোনেট করছে, মেটাল পাই দিয়ে ডোনেট করছে, কিন্তু ডোনেট কোথায় কোথায় করছে সেটা আলাদা। একবার এবিএমওতে, একবার ডি অরবিটালে। আরেকবার লিগ্যান্ড পাই দিয়ে ডোনেট করছে, মেটালও পাই দিয়ে ডোনেট করছে, হচ্ছে সেটা এবিএমওতে। অবভিয়াসলি এবিএমওতেই হবে, কারণ পাই বন্ডিং এখানে ইনভলভড রয়েছে তাই। নেক্সট হচ্ছে দেখ কার্বনিল। এইখানে এই সিও যখনই লেখা আছে, তোকে কোথাও ধর সিও এরম লেখা আছে, এইটা বেসিক্যালি মানে হলো সি ডাবল বন্ড ও, আর ও আরেকটা বন্ড করে যেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড কার্বনের সাথে, সেটা হচ্ছে এরকম একটা বন্ড করে। ঠিক আছে, এরকম একটা বন্ড করে। এবার কার্বনের কাছে থাকে লোন পেয়ার। ঠিক আছে, ও কী করে, মেটালকে এইভাবে ডোনেশন করে, করে দেয়। এবার তুই যদি একটু ভেবে দেখিস, এটা লোন পেয়ার দিয়ে মেটালের ডি অরবিটালে দিচ্ছে, তাহলে এটা একটা সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে। এবার মেটালের ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, এই ইলেকট্রন ডেন্সিটি এই কার্বনিলের এবিএমও রয়েছে। ঠিক আছে, এই কার্বনিলের কী রয়েছে, এবিএমও, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল থাকবে, অবভিয়াসলি মাল্টিপল বন্ড আছে, তাহলে এবিএমও থাকবে। সেই এবিএমওতে এইভাবে এটাকে রিভার্ট ব্যাক করে ব্যাক বন্ডিং করে। এটা আমি এইমাত্র বলেছি একবার, তাই তো? হ্যাঁ, এবার তুই একটুখানি লক্ষ্য করে দেখ। এবার কি হচ্ছে, বেসিক্যালি কি হচ্ছে সেটা একবার একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, কোথায় গেল, এটাই, হ্যাঁ। এবার যখন এখানে এই এমওটা ডোনেট করছে এখানে, তার মানে দেখ সিঙ্গেল বন্ড ছিল, শুধু সিগমা ছিল আগে, তারপরে একটা পাই বন্ড আসার চেষ্টা হচ্ছে এখানে ব্যাক বন্ডিংয়ের জন্য। তাহলে ধীরে ধীরে কী হচ্ছে, এখানে বন্ড অর্ডার বেড়ে যাচ্ছে, নাম্বার অফ বন্ড বাড়ছে, তাহলে বন্ড অর্ডার বাড়ছে। বন্ড অর্ডার বেড়ে যাচ্ছে মানে কি, দুটো অ্যাটম আরও কাছাকাছি আসছে, স্ট্রং বন্ড ফর্মেশন হচ্ছে, তাহলে বন্ড স্ট্রেংথও বেড়ে যাচ্ছে। কাছাকাছি আসছে, তার মানে বন্ড লেন্থ কমে যাচ্ছে। বলতে পারছি না। মেটাল আর কার্বনের যে বন্ড অর্ডার সেটা বাড়ছে, মেটাল কার্বনের বন্ডের বন্ড অর্ডার বাড়ছে, মেটাল কার্বন বন্ডের বন্ড স্ট্রেংথ বাড়ছে, আর মেটাল কার্বন বন্ড কাছাকাছি আসছে, দ্যাটস ওয়াই মেটাল কার্বন বন্ড লেন্থ কমে যাচ্ছে। এইটা ক্লিয়ার করতে পারছি না? আচ্ছা, এবার তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মেটাল। এবার কার্বন অক্সিজেনের বন্ড নিয়ে কথা বলতে হবে। তাহলে মেটাল কার্বন বন্ড নিয়ে কথা বলে ফেললাম। এবার কার্বন অক্সিজেন বন্ড নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে আমি কি বলবো এখানে সেটা একবার দেখা যাক। কার্বন অক্সিজেন বন্ড নিয়ে যদি আমাকে কথা বলতেই হয়, তাহলে আমাকে বলতে হবে, দেখ এই যে লোন পেয়ারটা ডোনেশন হয়, ঠিক আছে, এই যে লোন পেয়ারটা ডোনেশন হচ্ছে কার্বনিলের, এবার একটা জিনিস বুঝবি। ঠিক আছে, আমার কার্বনের ইলেকট্রন ডেন্সিটি আমি কাকে দিচ্ছি, মেটালকে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে কাকে দিচ্ছি, মেটালকে দিচ্ছি, ডোনেশন হচ্ছে যেহেতু। ঠিক আছে, তাহলে দুদিকে তো আর সমান বন্ডিং করতে পারে না। তুই একটা জিনিস লক্ষ্য কর, তাহলে কার্বনের এখানে টোটাল কটা বন্ড হয়ে যাচ্ছে সেটা একবার লক্ষ্য কর। কার্বনের এখানে টোটাল, তাহলে এখন এইখানে 1 2, আমি তো অন্য কালি দিয়ে করছি, এখানে 1 2 3 4 5, 5টা বন্ড হয়ে যাচ্ছে। এটা তো সম্ভব না, কোনোদিনই সম্ভব না, তাই না? কার্বনের ম্যাক্সিমাম 4টে বন্ড হয়। তাহলে এইখান থেকে একটা বন্ড আমার কি হবে, আস্তে আস্তে একটু কমতে শুরু করবে। যখন মেটাল আর এই কার্বনের বন্ডটা স্ট্রং হতে শুরু করবে, পাই বন্ডটা, তখন অক্সিজেন আর কার্বনের মধ্যে একটা বন্ড উইক হতে শুরু করবে। আর কার্বনের বন্ড উইক হওয়া মানে
বন্ড কমছে তার মানে বন্ড অর্ডার কমবে, নাম্বার অফ বন্ড কমছে মানে বন্ড অর্ডার কমবে। বন্ড উইক হচ্ছে মানে বন্ড স্ট্রেংথও কমে গেল, আর বন্ড উইক হচ্ছে মানে অ্যাটমগুলো দূরে দূরে যাচ্ছে, তার মানে বন্ড লেন্থ বেড়ে গেল। বোঝা যাচ্ছে না তাহলে দিস ইজ দ্য এফেক্ট অফ সিনার্জিক বন্ডিং, এটাই হচ্ছে এফেক্ট অফ সিনার্জিক বন্ডিং। বোঝা যাচ্ছে না হ্যাঁ বুঝতে পেরেছি। তোদের সিলেবাসে শুধুমাত্র এই কার্বনিল লিগ্যান্ডটা দিয়েই এক্সাম্পল থাকবে সিনার্জিক বন্ডিংয়ের জন্য, ঠিক আছে? তোদের এই সি ট্রিপল বন্ড এন বা এনও এদের কোনো এক্সাম্পল তোদের নেই সিলেবাসে। তোদের কার্বনিল বন্ডের এটা খুব ইম্পর্টেন্ট। এবার এই এফেক্টটা তুই একটু ভালো করে দেখ, তাহলে মেটাল টু মেটাল লিগ্যান্ড, মেটাল টু মেটাল ডিপেন্ড করবে, ঠিক আছে? কারণ সব মেটাল তো ইকুয়ালভাবে একদম এখানে ডোনেশনটা করবে না, ব্যাক বন্ডিং করবে না, ঠিক আছে? যত ব্যাক বন্ডিং স্ট্রং হবে তত কি হবে, এই বন্ড অর্ডারটা বাড়বে, মেটাল কার্বনের বন্ড অর্ডার বাড়বে, বন্ড স্ট্রেংথ বাড়বে, বন্ড লেন্থ কমবে। আর যত মেটাল কার্বন বন্ড লেন্থ মানে বন্ড এখানে স্ট্রং হবে, মানে ব্যাক বন্ডিং বেশি পরিমাণে হবে, তত কার্বন আর অক্সিজেনের আমার একটা বন্ড কমতে শুরু করবে, তাহলে বন্ড অর্ডার কমবে, বন্ড স্ট্রেংথ কমবে, বন্ড লেন্থ বাড়বে। বোঝা যাচ্ছে না? তাহলে এটা মেটালের ওপর খুব পরিমাণে ডিপেন্ড করছে। বুঝতে পেরেছি। সায়ঙ্কি, শৈলী, শৈলী বুঝেছিস? আচ্ছা, তাহলে মেটালের ওপর খুব পরিমাণে কিন্তু এটা ডিপেন্ড করবে। তাহলে দেখ আমি কী লিখেছি, ঠিক আছে? এগুলো পড়বি, এগুলো আমি যা এতক্ষণ ধরে বোঝালাম তাই আছে, ঠিক আছে? এখানে কী বলছি, নর্মালি লিগ্যান্ড অ্যান্ড মেটালের মধ্যে একটা বন্ড হওয়া উচিত ছিল, বাট ডিউ টু দ্য সিনার্জিক বন্ডিং দুটো বন্ড হলো, ঠিক আছে? নেক্সট স্টেপ কী বলছি এখানে, তাহলে আচ্ছা এখানে যে ব্যাক বন্ডিং হচ্ছে সেটাকে সিনার্জিক বন্ডিং বলে, এটা লিখেছি আমি। আর এখানে কী লিখেছি, যখন বন্ড অর্ডার সেম হয় সেই স্পিসিসের বন্ড লেন্থ বেশি হয়ে যায় যাদের এভিএমওতে বেশি ইলেকট্রন থাকবে, ঠিক আছে? ডিউ টু রিপালশন। বেসিক্যালি কী বললাম, মেটাল দেখ, যেই মেটালের কাছে বেশি ইলেকট্রন আছে সে বেশি পরিমাণে রিপেল করবে, সে প্রচুর পরিমাণে পাই এখানে কার্বনের এভিএমওতে ডোনেট করতে পারবে। কার্বনের এভিএমওতে ডোনেট করা মানে ব্যাক বন্ডিং বেড়ে যাচ্ছে, তার মানে এই মেটাল কার্বনের বন্ড অর্ডার বাড়ছে, বন্ড লেন্থ ছোটো হচ্ছে, আর কার্বনের অক্সিজেনের বন্ড লেন্থ বেড়ে যাচ্ছে, বন্ড অর্ডার কমে যাচ্ছে। বলতে পারছি না? তাহলে মেটালের ডোনেশনের ওপর, মেটালের ইলেকট্রন ডোনেশনের ওপর ডিপেন্ড করছে সব জিনিসটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওয়েন সেন্ট্রাল মেটাল অ্যাটম হ্যাজ আ পজিটিভ চার্জ, এবার তুই একটু নিজেই ভেবে দেখ, যদি সেন্ট্রাল মেটাল অ্যাটমের ওপর যত বেশি পজিটিভ চার্জ থাকবে ও কি পাই ক্লাউড ডোনেট করতে পারবে ইজিলি? পারবে না। তাহলে সিনার্জিক বন্ডিংটা কম হবে। আর যদি সেন্ট্রাল মেটাল অ্যাটমের ওপর নেগেটিভ চার্জ চলে আসে তখন কী হবে, সিনার্জিক বন্ডিংটা বেটার হবে। তাহলে যত কম আমার সিনার্জিক বন্ডিংকে ভালো করতে গেলে কি হবে, পাই প্লাস সাইন কমাতে হবে, মেটালের অক্সিডেশন স্টেট কম থাকতে হবে, অথবা মেটালের ওপর নেগেটিভ চার্জ বাড়াতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তার কারণ যত প্লাস চার্জ কম তত ভালো পাই বন্ড মানে ব্যাক বন্ডিং করবে, তত ভালো ইলেকট্রন ডেন্সিটিও ডোনেট করতে পারবে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। এক্সপ্লেন দ্য ফলোয়িং স্টেটমেন্টস, ঠিক আছে? লোয়ার এমসি, আচ্ছা এখানে যে এমসি বিএল মানে হচ্ছে, এমসি মানে হচ্ছে মেটাল কার্বন বন্ড লেন্থ, ঠিক আছে? অন্য কিছু না। আর এখানে কার্বন অক্সিজেন বন্ড লেন্থ এটা। আবার এখানে দেখ হায়ার এমসি বন্ড লেন্থ, মেটাল কার্বন বন্ড লেন্থ, এটা বলেছি। এবার তুই একটুখানি যদি এটা দেখিস, ঠিক আছে? আমি তোকে এখানে একটা কম্পাউন্ড দিয়েছি, ভ্যানেডিয়াম কার্বনিল হোল এক্সট্রা, বাদ দে। এবার এই ভ্যানেডিয়াম যেটা রয়েছে এটা তিনটে কেস হতে পারে, ভি মাইনাস, ভি প্লাস আর ভি নিউট্রাল, কোনো কিছু নেই, ঠিক আছে? এবার মেটাল কার্বন বন্ড লেন্থ সব থেকে কম কোথায় হবে? মেটাল কার্বন বন্ড লেন্থ সব থেকে কম, যদিও ভালো ব্যাক বন্ডিং করতে পারে তাহলেই বন্ড লেন্থ কমে যাবে। তাহলে সব থেকে ভালো ব্যাক বন্ডিং এই তিনটের মধ্যে কে করবে? এই নেগেটিভটা, তাহলে ভি মাইনাস হবে। বোঝা যাচ্ছে না? কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ছোটো কোথায় হবে? কার্বন অক্সিজেন বন্ড লেন্থ, আচ্ছা আমি তো এইভাবে বলি, ঠিক আছে? এইভাবে আগে মেটাল কার্বনটা দেখে দিই। মেটাল কার্বন বন্ড লেন্থ হায়ার কোথায় হবে? সব থেকে বেশি কোথায় হবে? মানে অনেক দূরে দূরে থাকবে। বন্ড লেন্থ হায়ার মানে দূরে দূরে, তার মানে সিনার্জিক বন্ডিং ভালো কোথায় হবে না?
কোথায় খুব খারাপ সিনার্জিক বন্ডিং হবে সেটা হচ্ছে যদি আমার কাছে ইলেকট্রন ডেন্সিটি না থাকে। ইলেকট্রন ডেন্সিটি কোথায় সবথেকে কম? এই প্লাসে। তাহলে ভি প্লাস উইল বি দ্য অ্যান্সার। লোয়ার মেটাল কার্বন বন্ড অর্ডার। এবার বন্ড অর্ডার কম, বন্ড অর্ডার কমে যাওয়া মানে বন্ড লেন্থ বেড়ে যাওয়া। তাহলে বন্ড লেন্থ যেখানে বেড়েছে সেখানেই ওর বন্ড অর্ডার কম হবে, সেটা হচ্ছে ভি প্লাস। আর বন্ড অর্ডার বেশি হওয়া, বন্ড অর্ডার বেশি হওয়া মানে কাছাকাছি চলে আসা, বন্ড লেন্থ কমে যাওয়া। তাহলে বন্ড লেন্থ যেখানে ছোট তার বন্ড অর্ডার বেশি, তাই না? তাহলে বন্ড লেন্থ ছোট কোথায়? ভি মাইনাস, দ্যাট উইল বি দ্য ভি মাইনাস। ক্লিয়ার? সামন্তক, শৈলী? আচ্ছা, সেম ওয়েতে, হ্যাঁ। একদম একদম সেম ওয়েতে আমি যদি তোকে দেখাতে যাই যে কার্বন অক্সিজেন যে বন্ড লেন্থ আছে সেটা কোথায় লোয়ার হবে? কার্বন অক্সিজেন বন্ড লেন্থ লোয়ার, তার মানে ভালো ব্যাক বন্ডিং হচ্ছে তাই ওটা কমে যাচ্ছে নাকি? বল, কার্বন অক্সিজেন বন্ড লেন্থ লোয়ার মানে কি? কার্বন অক্সিজেন বন্ড লেন্থ লোয়ার মানে বন্ড লেন্থ ছোট, বন্ড লেন্থ ছোট মানে কার্বন অক্সিজেন খুব কাছাকাছি, তাই না? একই না? হ্যাঁ হ্যাঁ। কার্বন অক্সিজেনের বন্ড লেন্থ ছোট, তার মানে কার্বন অক্সিজেন খুব কাছাকাছি, তার মানে এটা কখন হয়? কার্বন অক্সিজেন বন্ড লেন্থ কখন কাছাকাছি হবে? যখন সিনার্জিক বন্ডিং হবে না। তো সিনার্জিক বন্ডিং সবথেকে খারাপ কোথায় হবে? ভি প্লাসে। আর কার্বন অক্সিজেন বন্ড লেন্থ যখন হায়ার মানে অনেক বেড়ে গেছে, কার্বন অক্সিজেন দূরে দূরে চলে গেছে, কারণ ওদিকে ব্যাক বন্ডিং হচ্ছে। ব্যাক বন্ডিং কোথায় ভালো হবে? বি মাইনাসে। ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কার্বন অক্সিজেন বন্ড অর্ডার, কার্বন অক্সিজেন বন্ড অর্ডার লোয়ার, বন্ড অর্ডার কমে গেছে, তার মানে কি? বন্ড অর্ডার কমে যাওয়া মানে নাম্বার অফ বন্ড কমে যাওয়া মানে দূরে দূরে চলে যাওয়া। বন্ড এবার দূরে দূরে চলে যাওয়া মানে কি? ব্যাক বন্ডিং ভালো হচ্ছে, তার মানে ভি মাইনাস। আর কার্বন অক্সিজেন বন্ড অর্ডার হায়ার মানে কি? ব্যাক বন্ডিং ভালো হচ্ছে না, কোথায় হবে না? ভি প্লাস। ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? বুঝেছি। এই জিনিসটা কিন্তু খুব গোলায়, আমি বারবার বলছি পরীক্ষার হলে খুব গোলাবে। তো যদি না বুঝে থাকিস আমাকে বল, আমি আবার বোঝাবো। বল এবার। না না বুঝেছি। বুঝেছিস? শৈলী, শ্যামন্তক? বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। এগুলো পড়েছিলি শ্যামন্তক? অ্যাক্সেপ্টার অ্যাসিডিক স্ট্রেন্থ। না না না, এই বিষয়ে যেটা বললাম আমি এতক্ষণ, সিনার্জিক বন্ডিং। সিনার্জিক বন্ডিং পড়েছিলাম অত। হ্যাঁ, ডিটেলে 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 বলবো পড়েছি। না, আচ্ছা পড়িনি। আমি তো স্যার বোর্ডস লেভেল পড়েছিলাম না, আচ্ছা স্কুলের আচ্ছা আচ্ছা এক্সামের জন্য জাস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। জাস্ট না, যাতে স্কোর করা যায় ওখানে। এইখানেও সিনার্জি বন্ডিং তো মানে সব জায়গাতেই মোটামুটি লাগবে, বোর্ডসেও লাগে, যেইতেও লাগে। সত্যি কথা বলতে সিনার্জি বন্ডিং ইজ ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? হ্যাঁ, এটা বলতে লাগে জাস্ট কোয়েশ্চেন লেভেলটা ভ্যারি করে। হ্যাঁ, কোশ্চেন লেভেলটা ভ্যারি করে, বাট মিনিমাম লেভেল এটাই, ঠিক আছে? আমি হ্যাঁ। আশা করি তোদের বোঝাতে পেরেছি জিনিসটা কি, ঠিক আছে? আচ্ছা, হুম, এখানে সিম্পল কোশ্চেন আছে বুঝতে যে, হ্যাঁ বল বল বল। বুঝতে আমি পারছি, যেহেতু হালকা হালকা আইডিয়া হ্যাঁ, আছে। আইডিয়া আছে। আমি সায়ন্তি আর শৈলীকে জিজ্ঞেস করছি বারবার যে তোরা বুঝতে পারছিস কি করে, কারণ তোদের বুঝেছি কাছে এটা। একদম নিউ। বোঝা গেছে শৈলী? হ্যাঁ হ্যাঁ পৌঁছেছি। হ্যাঁ। এবার একটা কোশ্চেন দিয়েছে, অর্ডার অফ পাই অ্যাকসেপ্টার অ্যাসিডিক স্ট্রেংথ। হোয়াট ইজ পাই অ্যাকসেপ্টার অ্যাসিডিক স্ট্রেংথ ভাই? পাই অ্যাকসেপ্টার অ্যাসিডিক স্ট্রেংথ বেসিক্যালি হলো, আমি কত আচ্ছা স্যার, ভাল, বলো বলো। এটার একটু কিছু ব্রাইটনেস বা এ কমাও না, এটা পুরো সাদা সাদা আসছে। আমার তো ব্রাইটনেস কমানোর, এখান দিয়ে তো ব্রাইটনেস কমাতে পারবো না রে বাবা। আমি, আচ্ছা, ওটা তো দেখ এবার, হ্যাঁ, এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? বাকিটা বল, হ্যাঁ, দেখা এবার যাচ্ছে ঠিক তো? আছে। দেখা যাচ্ছে দেখতে। আচ্ছা, তাহলে অর্ডার অফ পাই অ্যাকসেপ্টার অ্যাসিডিক স্ট্রেংথ, ঠিক আছে? বেসিক্যালি পাই অ্যাকসেপ্টার মানে কি, যে দেখ আমি তোকে একটা জিনিস বলেছিলাম, কোনো একটা কোনো একটা অ্যাটম আছে, যে কোনো অ্যাটম, আমি অ্যাটমের নাম এ ধরছি, তার কাছে যদি এমন কোনো জায়গা থাকে যে ওখানেও বাইরে থেকে ইলেকট্রন নিতে পারে, তাহলে এই অ্যাটমটাকে আমি অ্যাসিড বলে দিতে পারি।
লোন পেয়ার অ্যাকসেপ্টার্স আর কল অ্যাসিড, লুইস তো এটাই বলেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ, আর ডোনেটেড বেস। ডোনেটর বেস, এই তো সাবাস, মনে আছে। তাহলে এই যে ভদ্রলোকগুলো, এই যে সি ট্রিপল বন্ড, ওই কার্বনিল কার্বন বা যারা সিনার্জিক বন্ডিং যেই সব মেটালগুলো দেখাচ্ছে, সরি লিগ্যান্ডগুলো দেখাচ্ছে, সেই ভদ্রলোকেরা একটা কাইন্ড অফ অ্যাসিড বলতে পারি তো আমরা, একটা কাইন্ড অফ পাই অ্যাকসেপ্টার অ্যাসিড, আমি এটা বলতে পারি না? তারা পাইয়ের দ্বারা ইলেকট্রন ডেন্সিটি নিচ্ছে, তাহলে এদেরকে আমরা পাই অ্যাকসেপ্টার অ্যাসিড বলতে পারি, অ্যাকসেপ্টার অ্যাসিড, ঠিক আছে? আমি জানি না এটাকে বাংলায় কী বলবে, বাট দিস ইজ কল পাই অ্যাকসেপ্টার অ্যাসিড, আমরা নিশ্চয়ই বলতে পারি, এইটুকু তোরা মানতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনে যাচ্ছি। এবার তুই একটু বুঝ, এই হচ্ছে কার্বনিল কার্বন সিও, আর একটা হয় PF3, ঠিক আছে? ধর এই দুটোর মধ্যে আমি তোকে জিজ্ঞেস করলাম কে বেটার পাই অ্যাকসেপ্টার অ্যাসিড ভাই, কে বেটার পাই অ্যাকসেপ্ট করতে পারবে, পাই 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 ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, কে বেটার পারবে? তুই যদি একটুখানি মন দিয়ে ভেবে চিনতে দেখিস এক একটা, দেখ প্রথম কথা হচ্ছে, আমি দুভাবে এটা তোকে বোঝাতে চেষ্টা করতে পারি, দুভাবে। এক, অক্সিজেন আর এফ, ফ্লুরিন, কে বেশি ইলেকট্রোনেগেটিভ ভাই? এফ বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে পি এর মাথায় ফাঁকা জায়গা বেশি থাকবে দেন কার্বন, তাহলে ও বেটার অ্যাকসেপ্টার হবে, ও বেটার অ্যাসিড হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা একটা ভাবে বলতে পারি। আরও একভাবে বলতে পারি, দেখ পি এর সাথে লেগে আছে F3 বেশি। এবার F3 মানে হচ্ছে যদি তুই এটাকে ভাঙিস, আমি যদিও ভাঙা যায় না, তারপরেও আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা 3F মাইনাস প্লাস পি এর মাথায় +3 বলা যেতে পারে। আর এই কার্বনের জন্য আমি বলতে পারি কার্বন +2 প্লাস অক্সিজেন 2 মাইনাস, এইভাবে বলতে পারি। তাহলে দেখ কার মাথায় পজিটিভ চার্জ বেশি ভাই? পি এর মাথায় পজিটিভ চার্জ বেশি, তাহলে পি বেশি পাই ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, এটাও বলতে পারি। বল বল, পারি কি পারি না? হ্যাঁ 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 পারি 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 পারি। পারি। আরও একভাবে বলবো, আরও একভাবে বলতে পারি আমরা। ভাব একটা কোশ্চেনের উত্তর তুই কতভাবে দিতে পারিস, তুই ভাব, ঠিক আছে? কতভাবে একটা লোক চিন্তা করতে পারে, আমি তোকে বলছি তো, এই কোশ্চেনের উত্তর অনেকে অনেকভাবে চিন্তা করে ঠিক দিয়ে আসবে। আরেকটা কীভাবে উত্তর দিতে পারিস, আরে বলবি যে ভাই পি এর কাছে কি অরবিটাল আছে, পি এর কাছে ডি অরবিটাল আছে, ফসফরাসের কাছে ডি অরবিটাল থাকে, কার্বনের কাছে ডি অরবিটাল আছে নেই, পি অরবিটাল আছে, তাহলে কে বেটার অ্যাকসেপ্ট করবে? অবভিয়াসলি ডি অরবিটাল বড়, তাই ডি অরবিটালে বেশি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, তাহলে বেটার ও অ্যাসিড হবে, কার্বন বাজে অ্যাসিড হবে, হ্যাঁ কি না? এইভাবে বলতে পারি কি পারি না সমন্তক? আমি তোমায় পড়িয়ে ফোন করছি। হ্যাঁ, আর আটকে গেল। ভালো বোঝা যাচ্ছে? না, হ্যাঁ তুমি হ্যাঁ তখন কি বললে? আউট আজ হয়ে গেছিল। আটকে গেছিল মাঝখানে, কথা আর স্ক্রিন দুটোই। আচ্ছা, এখন ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন তো শুনতে পাচ্ছি। আমি কোশ্চেনটা কি করেছিলাম বুঝেছিস? কোশ্চেনটা করেছিলাম যে ফসফরাসের কাছে আছে ভ্যাকেন্ট ডি আর কার্বনের কাছে আছে ভ্যাকেন্ট পি, তাহলে কে বেশি ইলেকট্রন নিতে পারে? অবভিয়াসলি ডি নিতে পারে, তাহলে হ্যাঁ ফসফরাসের এই কম্পাউন্ডটা বেটার অ্যাসিড হবে দেন কার্বনের কম্পাউন্ডটা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এইভাবেও আমরা বলতে পারি, ক্লিয়ার? হুম। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে তো সবার? আচ্ছা, এবার ঠিক আরেকটা কোশ্চেন দিয়েছে, PF3 আর PME3 এর মধ্যে কে বেটার? তুই ভালো মতোই জানিস যে আয়রন ইলেকট্রন টানবে, তাহলে কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ চার্জ তো বাড়বে, ও বেটার অ্যাকসেপ্টার হবে। আর এমই কী করবে? প্লাস আই দিয়ে ইলেকট্রন ডোনেট করবে, তাহলে ফসফরাসের মাথায় ডেল্টা নেগেটিভ চার্জ হয়ে যাবে, তাই না? তার ফলে এটা বাজে অ্যাকসেপ্টার হবে, তাহলে বেটার কে অ্যাকসেপ্টার হবে? PF3। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝেছি। এবার তোকে বলেছে যে অর্ডার অফ কার্বন অক্সিজেন বন্ড লেন্থ, কার্বন অক্সিজেন বন্ড লেন্থে কী হতে পারে? এইবার হচ্ছে তোর মজাটা, একটু বোঝ, আমি তোকে একটু বোঝাই, এটা খুব দারুণ মজার জিনিস। তিনটে কেস আমি তোকে দিই, মেটাল আছে, একটা কার্বনিল আছে, আর এখানে আমি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ জুড়ে দিলাম মেটালের সাথে। মেটাল আছে আর শুধু কার্বনিল আছে, অন্য কেউ ওদের সাথে নেই। মেটাল আছে, কার্বনিল আছে,
আর মেটালের সাথে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ জুড়ে দিলাম। ঠিক আছে, ভালো কথা, শুনে রেখ, ভালো করে শোন। এর মধ্যে এবার তোকে আমি বলবো ফার্স্ট এটা 1, এটা 2, এটা 3। আমি বলবো বন্ড অর্ডার, ঠিক আছে, অফ, তো অন্য কালি দিয়ে দিই, বন্ড অর্ডার অফ মেটাল কার্বন, বন্ড অর্ডার অফ কার্বন অক্সিজেন, বন্ড লেন্থ অফ মেটাল কার্বন, আর বন্ড লেন্থ অফ কার্বন অক্সিজেন। ঠিক আছে, মেটাল কার্বন ভালো করে বুঝবি, বন্ড অর্ডার ফার্স্টে। মেটাল কার্বনের বন্ড অর্ডার কোথায় বেশি হয়? যেখানে খুব ভালো সিনার্জিক বন্ডিং হবে, মানে এই পাই ডোনেশনটা খুব বেটার হবে। সবার মধ্যে কি হচ্ছে এখানে, ব্যাক বন্ডিং তো হচ্ছে, সবার ব্যাক বন্ডিং হচ্ছে, বাট সব থেকে বেস্ট ব্যাক বন্ডিং কোথায় হবে সেটা একটু কেউ বলতে পারবি? তো তিনটের মধ্যে না? সব থেকে হাইয়েস্ট ইলেকট্রন ডেন্সিটি মেটালের মাথায় কোথায় থাকবে? এখানে ইলেকট্রন টেনে নিচ্ছে, এখানে ইলেকট্রন ওকে দিচ্ছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে সব থেকে হাইয়েস্ট মেটাল ইলেকট্রন ডেন্সিটি কার মাথায় থাকবে? এইটার মাথায় থাকবে, হাইয়েস্ট মাথায় ইলেকট্রন থাকবে। ডেন্সিটি, হাইয়েস্ট হ্যাঁ, ইলেকট্রন এর ডেন্সিটি মাথায়, হ্যাঁ। থাকবে, হাইয়েস্ট ইলেকট্রন ডেন্সিটি। হ্যাঁ বল বল। আমার লাগবে আরো আধ ঘন্টা লাগবে। আরে তো খা না ভাই তোরা, আরে তোরা বেকার টাইম ওয়েস্ট করিস না। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ। আরে এখন আসতে হবে না, দাঁড়া আধ ঘন্টা বাদে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার করো তো হাইয়েস্ট ইলেকট্রন ডেন্সিটি এখানে, তাহলে এখান দিয়ে ডোনেট করছে, এখানে বেটার ডোনেশন হচ্ছে, তাহলে এখানে সব থেকে ভালো সিনার্জিক বন্ডিং হবে। তাহলে এবার মেটাল কার্বনের মধ্যে বন্ডটা বেশি বাড়বে, মেটাল কার্বনের মধ্যে বন্ডটা আস্তে আস্তে কী হবে, বাড়তে শুরু করবে। ম্যাডাম বন্ড অর্ডার বাড়বে, তাহলে 3-এর জন্য বন্ড অর্ডার সব থেকে বেশি। তারপরে কোথাও হবে, দেখ এখানে হচ্ছে লোয়েস্ট ইলেকট্রন ডেন্সিটি হবে। কেন? এ একজন টেনে নিচ্ছে না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে তোর ভাই, টেনে নিচ্ছে কি নিচ্ছে না? টেনে নিচ্ছে, এই শয়তানটা টেনে নিচ্ছে, তাহলে মেটালের থেকে, তাহলে মেটাল কার্বনের মধ্যে বন্ডিংটা ভালো হতে পারছে না, তাহলে ওর সব থেকে খারাপ মেটাল কার্বন বন্ড অর্ডার হবে। মেটাল কার্বন বন্ড অর্ডার সব থেকে কার খারাপ হবে? 1-এর। মেটাল কার্বন বন্ড অর্ডার সব থেকে খারাপ কার হবে? 1-এর। আর মিডিলে কে থাকবে? 2। 2 তো কেউ টানছেও না কেউ দিচ্ছেও না, তো মাঝারি থাকবে, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এবার মেটাল অক্সিজেনটা ভাব, তাহলে এইখানে যখন মেটাল কার্বনের বন্ড অর্ডার বেড়ে চলেছে, তাহলে কার্বন অক্সিজেনের বন্ড অর্ডার কী হবে? কমবে। এদের বন্ড অর্ডার বেড়ে চলেছে, তাহলে এখানে বন্ড অর্ডার কী হবে? কমে যাবে। হ্যাঁ, তাহলে ফার্স্টেরটা এখানে সব থেকে হাইয়েস্ট হবে, 2-এরটা তো মাঝখানেই থাকবে, আর সব থেকে লোয়েস্ট কোথায় হবে? 3-এ। কারণ এখানে তো ভালো করে বন্ডিং হতে পারছে না, তাহলে এখানে বন্ড অর্ডার কী হচ্ছে? এখানে এই বন্ড অর্ডারটা সব থেকে বেশি হাইয়েস্ট বাড়ছে, আর এটা কমছে। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে? বন্ড অর্ডার সব থেকে বেশি এখানে কম থাকবে, এই বন্ড অর্ডারটা কম থাকবে, এই বন্ড অর্ডারটা বেশি হবে। বোঝা যাচ্ছে? যাচ্ছে না? আর 2-এরটা তো মাঝারি থাকবে, এটা বোঝাই যায়, এটা কোনো বিষয় নয়। আচ্ছা, তাহলে এবার আমি কি শিখেছি? বন্ড অর্ডার যার বেশি তার বন্ড লেন্থ তত কম, তাই না? তাহলে মেটাল কার্বনের বন্ড লেন্থের অর্ডার কি হবে? বন্ড অর্ডারের উল্টো। বল বন্ড অর্ডারের উল্টো হবে কি হবে না? কার্বন অক্সিজেনের বন্ড অর্ডারের উল্টো হবে তার বন্ড লেন্থের অর্ডার, এটা উল্টো হবে। তার মানে আমি একটা জিনিস বুঝে গেলাম, আমি যদি বন্ড অর্ডার বের করতে পারি, আমি বন্ড লেন্থ বের দিতে পারি, ইনভার্সলি প্রপোর্শনাল, একদম তাই। আর বন্ড স্ট্রেংথ বলে দে তো,
বন্ড অর্ডার বাড়লো, বন্ড লেন্থ কমে গেল, তাহলে বন্ড স্ট্রেংথ কি হবে? বেড়ে যাবে না? বাড়বে বাড়বে। কাছাকাছি চলে আসলো বন্ড স্ট্রেংথ। তাহলে বন্ড অর্ডার বাড়বে। ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড লেন্থের সাথে, ডিরেক্টলি প্রপোর্শনাল বন্ড স্ট্রেংথের সাথে। তাহলে বন্ড স্ট্রেংথ অফ মাই মেটাল কার্বন তাহলে একদম সেম হবে, জাস্ট লাইক দ্য বন্ড অর্ডার। আর বন্ড স্ট্রেংথ অফ কার্বন অক্সিজেন সেম হবে, এই সরি, এটার সাথে। ক্লিয়ার? বুঝেছি। এবার এখানে দেখ, মেটাল কার্বনিল এখানেও আছে, মেটাল কার্বনিল এখানেও আছে, বাট এখানে একটা PF3 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। তাহলে কি হবে? যা শেখালাম সঙ্গে সঙ্গে এরকম আঁকবি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মেটাল কার্বনিল। তাহলে ভাই বন্ড অর্ডার, বন্ড লেন্থ বলতে বলেছে কার? কার্বন অক্সিজেনের, কার্বন অক্সিজেনের বন্ড লেন্থ। আর একটা কিরকম আছে? এরকম শুধু। তাহলে কার্বন অক্সিজেনের বন্ড লেন্থ কার বেশি হবে সেটা যদি তুই খুঁজতে যাস, তুই কি দেখবি? দেখ এখানে উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে ও কী করছে? এখান দিয়ে এই মেটালটা ডোনেট করতে পারছে না সেরকমভাবে, বাট এই মেটালটা বেশি ডোনেট করে দিচ্ছে। তাহলে এই কার্বন অক্সিজেনের বন্ডটা কমে যাচ্ছে, তার ফলে বন্ড লেন্থ বেড়ে যাচ্ছে, বন্ড লেন্থ বেড়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? ডোনেশন যেহেতু ভালো করে হচ্ছে না, সিনার্জি বন্ডিং ভালো করে হচ্ছে না, তার ফলে এর বন্ড লেন্থ ছোট। তাহলে বন্ড লেন্থ কার ছোট? যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। তাহলে একটা কথা তুই মাথায় এখানে সাজিয়ে নিতে পারিস যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে, ঠিক আছে, মেটাল, আমি বন্ড অর্ডার দিয়ে বলছি, বন্ড অর্ডার অফ মেটাল কার্বন, ঠিক আছে, আর একটা হচ্ছে বন্ড অর্ডার অফ কার্বন অক্সিজেন, ঠিক আছে। ইলেকট্রন যদি উইথড্রয়িং গ্রুপ থাকে, ঠিক আছে, তাহলে মেটাল কার্বন বন্ড অর্ডার কী হচ্ছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে মেটাল কার্বন বন্ড অর্ডার কম ছিল, ঠিক আছে, মেটাল কার্বন বন্ড অর্ডার কমে যায়, কার্বন অক্সিজেন বন্ড অর্ডার বেড়ে যায়। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে মেটাল কার্বন বন্ড অর্ডার বেড়ে যায়, কার্বন অক্সিজেন বন্ড অর্ডার কমে যায়। ক্লিয়ার? ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটা এই চারটে যদি মনে রাখতে পারিস তাহলে খুব সুবিধা হবে, ঠিক আছে। তাহলে একটা স্ক্রিনশট তুলে রাখ বা কিছু করে রাখ, বা যে কটাও দেখে নিতে পারবি পরে, ঠিক আছে। এটা মাথায় রাখবি। এটা হয়ে গেল। নেক্সট ভাই কী আছে? আচ্ছা, এখানে কিছু কিছু সেই টাইপের কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। তুই মেটালে এবার খুব সিম্পল, ঠিক আছে, অর্ডার অফ CO বন্ড লেন্থ, ঠিক আছে, তুই CO বন্ড লেন্থের অর্ডার বের করতে বলেছে। তুই এটা খুব বোঝাই যায় যে যার মাথায় ভাই প্লাস আছে, ঠিক আছে, তার বন্ড লেন্থ সব থেকে ছোটো হবে, এটা কিছু করার নেই, সেটা এখন কাছাকাছি থাকবে। যে কিছু নেই সে মাঝারি, আর যে মেটাল আছে সে মেটালটা কী হবে? সিনার্জিক বন্ডিং করবে, তাই CO বন্ড লেন্থটা সব থেকে হায়েস্ট হবে। বোঝা গেল না? গেল না? আচ্ছা, এইভাবে একটা যেইতে দেখবি এখানে কোশ্চেন দিয়েছিল, ইফ দ্য লেন্থ অফ কার্বন অক্সিজেন ইন কার্বন মনোঅক্সাইড ইজ 1.28, ঠিক আছে, সিওর যে বন্ড লেন্থ এটা বলে দিয়েছে 1.128, ঠিক আছে, দেন হোয়াট উইল দ্য ভ্যালু অফ CO বন্ড লেন্থ ইন Fe, ঠিক আছে। এখানে মেটাল জুড়ে দিলে কী হবে? অবভিয়াসলি মেটাল জুড়লে কী হয় ভাই? সিনার্জিক বন্ডিং হয়, বন্ড লেন্থ আমার বেড়ে যায়, তাহলে 1.128-এর থেকে বেশি হতে হবে। তাহলে 1.128-এর থেকে বেশি কে আছে সেটা তোকে খুঁজতে হবে, ঠিক আছে। 1.128-এর থেকে বেশি কে আছে সেটা খোঁজ। কারা কারা আছে? 1.15, এটা একটা, এটা বেশি, এটা তো হবে না, এটাও হবে না। তাই A আর C এর মধ্যে তোকে ভাবতে হবে। এবার এখানে A আর C এর মধ্যে তুই যদি, এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা একটু তোর কি বলবো, মানে ইটস আ টাইপ অফ মেমোরাইজেশনের মাধ্যমে তুই মনে রাখবি যে ভাই 1.128, ঠিক আছে,
আরে 1.5 মানে 0.3 এর সামথিং বেড়েছে, এর বেশি তো বাড়েনি ভাই, ঠিক আছে। আর 1.72 এটা, ঠিক আছে। ও না, এটা 1.12ই আছে, 1.12, এটা 1.12ই আছে, ঠিক আছে। তাহলে তো এটাও হবে না, তাই তো এটাও হবে না, 1.12 থাকলে হবে না, সেম থাকলে হবে না। তা কোথায় হবে? এটা হবে এ, ঠিক আছে, এ হবে, ঠিক আছে। সামন্তক, হ্যাঁ, বোঝা গেছে সায়ঙ্কি শৈলী সব? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, তারপর এই কোশ্চেনগুলো তাহলে একটু বাড়িতে দেখবি, না বুঝতে পারলে আমায় জিজ্ঞেস করবি, আমি দুটো কোশ্চেন তোদের ওপর ছাড়লাম, ঠিক আছে। এই দুটো কোশ্চেন আমি তোদের ওপর ছাড়লাম, এগুলো সব প্রিভিয়াস ইয়ারদের কোশ্চেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, সেটা একটু মাথায় ঢুকিয়ে রেখে দিবি, এটা যেই অ্যাডভান্সের জন্য। বাট কখনো কখনো আমি দেখেছি ভাই ওয়েবজি, নিট বা কখনো কখনো আমি দেখি বোর্ডসেও দিয়েছে, ঠিক আছে। আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিচ্ছু না, খুব সিম্পল, খুব সিম্পল। মনে রাখবি যার বন্ড লেন্থ ছোট হয় বা বন্ড অর্ডার বড় হয়, এই দুটোর মধ্যে একটা। হ্যাঁ বলো বলো। हाँ ठीक है, मैं तुझे फ़ोन कर लूँगा तब, क्या कहलाना, अभी पढ़ा रहा हूँ मैं, 15-20 मिनट बाद फ़ोन करता हूँ मैं। হ্যাঁ, এবার এখানে বন্ড লেন্থ যার ছোট, বন্ড অর্ডার তার বেশি, তাদেরই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বেশি হয়। তাদের কি হয়? ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বেশি হয়। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কেন? একটুখানি তুই যদি এটা একটুখানি মাথায় দিয়ে রাখিস, এটা এরকম দুটো কাছাকাছি রডের মধ্যে একটা তুই গাড়ার বাঁধলি, একটা লম্বা স্ট্রেচিং রডের মধ্যে গাড়া বাঁধলি, কার ফ্রিকোয়েন্সি বেশি হবে জানিস? এই ছোটোটার ফ্রিকোয়েন্সি বেশি হবে, বুঝলি? ফ্রিকোয়েন্সি কেন বেশি হবে? এর ওয়েভলেন্থ ছোট হবে, তাই জন্য ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। আর এর ওয়েভলেন্থ বড় হবে, বাট ফ্রিকোয়েন্সি তার জন্য ফ্রিকোয়েন্সি কী হবে? ছোট হয়ে যাবে। বোঝা গেল না? কারণ সমন্তক, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছিস, ঠিক আছে। আবার সেই কোশ্চেন দিয়েছি, এই যে আগের কোশ্চেনের উত্তরটা আশা করি তুই এখান দিয়ে পেয়ে যাবি, ঠিক আছে, পেয়ে যাবি এটা। এখানে আমি এটা একটু ভ্যালুটা যেটা মনে রাখতে বলেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, পারলে মনে রেখে দিস, ঠিক আছে, এই ভ্যালুগুলো একটুখানি। মধ্যে এখানে আবার কিছু কোয়েশ্চেন্স আছে, আমি কোয়েশ্চেন্স করাতে গেলে এখন শেষ করতে পারবো না, ঠিক আছে, প্রচুর কোয়েশ্চেন্স আছে। আমি এই কয়েকটা কোয়েশ্চেন তোদের ওপর ছাড়ছি, পরের দিন আমি জিজ্ঞেস করব। এই অবধি দেখ, কোয়েশ্চেন 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 আপ টু দিস কোয়েশ্চেন, এইখান থেকে, এখান থেকে লেকচার 5-এর শুরু থেকে আপ টু দিস কোয়েশ্চেন যেখানে অ্যারেগুলো আছে, এটা তোদের ওপর ছাড়লাম। এই কোয়েশ্চেনটা আমি করাবো, এটা খুব একটা দারুণ কোয়েশ্চেন। জেসিস সল্ট, এটা একবার এসছিল, ঠিক আছে, বোর্ডসে এসছিল, তাই আমি বলছি জেসিস সল্ট কী জিনিস ভাই? কে পিটি সিএল3 C2H4 H2O, ঠিক আছে। হোয়াট ইজ C2H4? C2H4 ইজ নাথিং বাই ইথিন। এই হলো তোর ইথিন। এ কী করে? পাই দিয়ে ডোনেশন করে, মেটালকে এখানে প্ল্যাটিনাম পাই দিয়ে ডোনেশন করছে। আবার কি হচ্ছে? ওর অ্যান্টিওয়ার্নিংও পাই দিয়ে ডোনেশন ব্যাকও নিয়ে নেবে। আর এখানে কারা আছে? ক্লোরিন, 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 ঠিক আছে। এই হচ্ছে তোর জেসিস সল্টের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তোদেরকে মনে রাখতে হবে একটু, ঠিক আছে। আর কি মনে রাখতে পারিস? প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট +2 এখানে, আর সিনার্জিক বন্ড প্রেজেন্ট আছে, টাইপ হচ্ছে তোর পাই পাই, পাই দিয়ে নেবে, পাই দিয়ে ডোনেট করবে, নন ক্লাসিক্যাল। আর এটা হচ্ছে ফার্স্ট অর্গানোমেটালিক কম্পাউন্ড। এই যে আমরা এত অর্গানোমেটালিক ফ্রেমওয়ার্ক এইবার যে নোবেল পুরস্কার পেল, অর্গানোমেটালিক ফ্রেমওয়ার্ক হ্যানা তেনা, এই হচ্ছে অর্গানোমেটালিকের শুরু,
বলতে পারলাম? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাহলে এই হচ্ছে এটা শুরু, অর্গানোমেট্রিক কম্পাউন্ডসের এটা এই জেসিস সল্ট দিয়ে সব শুরু হয়েছিল। যাই হোক, আচ্ছা এর যদি অর্ডার বলতে বলে একটুখানি এটা মাথায় রাখবি, এইটার একটা অর্ডারের ব্যাপার আছে। এইটা প্রশ্নটা এইখানে আসে, দিতে পারে আর দেয়নি, দিতে পারে। তিনটে যে সিএল রয়েছে, তিনটে সিএল এর কি বন্ড লেন্থ একদম সেম হবে? তিনটে সিএল এর বন্ড লেন্থ কি সেম হবে? তিনটে সিএল এর ধর বন্ড লেন্থ আমি একটা ধরলাম সি এক্স ওয়াই জেড, তিনটে এরমভাবে ধরেছি, তো তিনটে কি সমান হবে? দেখ, তিনটে সমান হবে না। এক্স আর ওয়াইটা সেম হবে, জেডটা বড় হবে। এক্স আর ওয়াই এই দুটো সেম হবে, জেডটা বড় হবে। কেন? কেন বড় হবে এটা একটু ভাববি। এই জেডের অপোজিটে একদম কে আছে? এই লিগ্যান্ডটা আছে। জেডের অপোজিটে কে আছে? লিগ্যান্ড। ভালো কথা। জেডের অপোজিট লিগ্যান্ড মানে লিগ্যান্ড এখানে পাই ইলেকট্রন ডোনেট করবে, এইখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, তাহলে ক্লোরিনেরও ইলেকট্রন ডেন্সিটি আছে, সেটা এই প্ল্যাটিনাম ইলেকট্রন ডেন্সিটির সাথে রিপেল করে কি হবে? এই যে বন্ডটা আছে এই বন্ডটা আমার বড় হয়ে যাবে। কিন্তু এই দুটো ক্লোরিনের জন্য সেটা এখানে পসিবল না, কারণ দুজনের সেম সেম অপোজিটে রয়েছে, তারা সেম সেম ডোনেশন করে, কোনো রিপালশন বেশি হয় না। তাহলে যদি তোমার দিকে কেউ পাথর ছোড়ে, আচমকা তুমি দূরে সরে যাবে, এটাই তো নিয়ম। তো সেরকম সব লিগ্যান্ড ইলেকট্রন ডোনেশন সেম না, কেউ বেশি দেবে কেউ কম দেবে। এইখানে এক্স ওয়াই ক্লোরিন বন্ড অপোজিট অ্যান্ড ইকুয়াল, বাট C2H4 অ্যান্ড Cl এর যে ইকুয়াল ডোনেশন দেবে না। C2H4 বেশি দেবে, ক্লোরিন কম দেবে, কারণ ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে? তাহলে C2H4 হালকা বেশি দেবে ইলেকট্রন, অ্যান্ড ক্লোরিন হালকা কম। সো ওই চক্করে জেড বন্ড লেন্থ বেড়ে যায় ডিউ টু রিপালশন। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বুঝেছি। জেসিস সল্টের ব্যাপারে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখ, জীবনে একবার বোর্ডসে এসেছিল জেসিস সল্টের স্ট্রাকচার, আমি জেসিস সল্টের ব্যাপারে যা পেয়েছি আমি লিখে দিয়েছি তোদেরকে। বোঝা যাচ্ছে? কারণ কোশ্চেন একবার এসছে মানে ওখান দিয়ে আবার আসতে পারে কোশ্চেন, হয়তো স্ট্রাকচার দেবে না, অন্য কিছু দেবে। কী মনে রাখতে হবে? C2H4 যেটা আছে ওটা পারপেন্ডিকুলার হয় টু দ্য রেস্ট অফ দ্য মলিকিউল, এটাও তোমার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তারপরে দেখ, এইটা হচ্ছে আমার sp2 কার্বন হয়, ঠিক আছে? কিন্তু যখন মেটালের সাথে ও বন্ড করতে চলে যায়, ঠিক আছে, মেটালের সাথে বন্ড করতে যায়, এবার তুই একটা জিনিস লক্ষ্য কর, এই পাই বন্ডটা ধীরে 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 কী হয়, পাই ইলেকট্রন এখানে ডোনেট করছে। ঠিক আছে? তাহলে পাই ক্লাউড যদি সেন্ট্রাল মেটাল অ্যাটমকে দেবে, সো ডাবল বন্ড কমবে আস্তে আস্তে, এখানে ডাবল বন্ড কমবে। তাহলে sp2 কার্বনটা ধীরে ধীরে sp2 নিজের যে প্রপার্টি সেটা হারাবে। তাহলে sp2 থেকে আস্তে আস্তে sp3 এর দিকে যাচ্ছে, বাট পুরোপুরি চলে যায় না, ইন বিটুইন sp2 অ্যান্ড sp3 দিকে থাকে, কারণ পাই বন্ডটা আস্তে আস্তে কমে যায়, মানে সিঙ্গেল বন্ডের দিকে যেতে থাকে। বলতে পারছি কি পাচ্ছি না? ডাবল বন্ড মানে sp2 কার্বনের, আর ট্রিপল বন্ড মানে sp, আর সিঙ্গেল বন্ড মানে কার্বনের sp3। আশা করি এটা মনে আছে তো? হ্যালো? এটা একবার বলো, না আবার না, বলো। মনে আছে। আরে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে এই কার্বনটা কত হাইব্রিডাইজ? sp3 হাইব্রিডাইজড। sp3, হ্যাঁ কার্বন ডাবল বন্ড, ঠিক আছে, sp2। sp2 হাইব্রিডাইজড। কার্বন ট্রিপল বন্ড সি, এটা কি? sp হাইব্রিডাইজড। এবার ও এই যখন, এটা বলছিলে, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তাহলে কার্বন ডাবল বন্ড সি যখন রয়েছে, এইভাবে তো ইথেন রয়েছে, তাহলে মেটালকে যখন এই পাই বন্ডটা ডোনেট করছে, পাই ক্লাউডটা, এই পাই ক্লাউডটা তবে ডোনেট করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, হবেই তো। পাই ক্লাউডটা কমে যাচ্ছে। তাহলে sp2 থেকে এটা ধীরে ধীরে sp3 কার্বনের দিকে দৌড়াচ্ছে, sp3 কার্বনের দিকে যাচ্ছে, তাই না? ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডের দিকে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, ওটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে একটাই সিগমা আর চারটে হাইড্রোজেনের হ্যাঁ, ওইটা ওটাই। তাহলে সি- if someone asks that the hybridization of carbon atom here in the Jesse salt, কি বলবি? in between sp2 and sp3। ঠিক আছে? আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট, উই ডিসাইড হাইব্রিডাইজেশন ফ্রম বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবি, হাইব্রিডাইজেশন কোথা দিয়ে ডিসাইড হয়? বন্ড অ্যাঙ্গেল। তাহলে যেহেতু sp3 জন্য হয়
109.5 ডিগ্রি, আর sp2 জন্য হয় হচ্ছে তোর 120 ডিগ্রি। এর বন্ড অ্যাঙ্গেল দেখা গেছে থাকে 115, তাহলে মানে মাঝখানে আছে একদম। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট দ্য হাইব্রিডেশন ইজ বিটুইন sp2 অ্যান্ড sp3। ঠিক আছে, আর কালার অফ জেসিস সল্ট ইয়ালো হয়, এটা একটা পেয়েছিলাম ইনফরমেশন, লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। কোঅর্ডিনেশন নাম্বার আমি তোমাকে শিখিয়েছিলাম কীভাবে বের করতে, একটা ট্রিক শিখিয়েছিলাম, মনে আছে কারো ট্রিকটা? আছে কিছু? কোঅর্ডিনেশন নাম্বার মানে ঠিক তো মনে নেই, আমি কিভাবে বের করি মানে নর্মালি বের করি। কীভাবে বের করিস? কোনটার? এই সিইউ প্লাস এর কোঅর্ডিনেশন নাম্বার? তোকে ধর কোনো মেটাল মানে আমরা তোকে কোনো কমপ্লেক্স লিখে দেয়নি, তোকে জাস্ট বলেছে cu+2 এর কতগুলো কোঅর্ডিনেশন নাম্বার হতে পারে। এটা কি বলেছিলাম জানিস তো? বলেছিলাম যেই মেটালই দিক না কেন তার সব থেকে সিইউ 2 প্লাস বললে? হ্যাঁ শোন, এর না আমাদের একটা ট্রিক আছে, মানে বল বল বল। ওখানে তো কোনো লিগান্ড নেই বলছো না? নেই তো, সেটাই তো ব্যাপার। তাহলে আমি বলছি প্রবাবেল কোঅর্ডিনেশন নাম্বার বের করার চেষ্টা। ডোনার অ্যাটম কটা জুড়ে আছে নাহলে দেখুন। হুম, যদি লিগ্যান্ড দিয়ে দেয় তখন তো দেখেই বলা যায়, তখন তো প্রবলেম হয় না বলতে। ডোনার অ্যাটম কটা থাকলে ওটা তো আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার সবাই বলতে পারবে, যেটা যে কেউ, বাচ্চারাও বলতে পারবে। আমি বলছি প্রেডিকশনের কথা বলছি। আমি একটা সিম্পল ট্রিক শিখিয়েছিলাম, দেখবি ভিডিওতেও বলা আছে, যে ভাই তুমি একটা মেটালের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটে যাও, তার ডাবল করে দাও। এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, এটা ট্রায়াল অ্যান্ড এরার মেথড করে দেখা গেছে মোটামুটি 99% কেসে ঠিক হয়। ঠিক আছে, যেমন তুই যদি দেখিস Fe+3 জন্য, Fe+3 হচ্ছে আয়রনের সব থেকে স্টেবল স্টেট। ঠিক আছে, তাহলে সেখানে দেখবি 3 × 2 মানে 6 হয়। দেখ Fe+2 জন্যও কিন্তু 6 হয়, আবার 4 হতেও পারে। ঠিক আছে, এর কোনো ঠিক ঠিকানা নেই। আমি তাও এখানে যতগুলো আমার পক্ষে সম্ভব হয়েছে আমি একটা চার্ট বানিয়ে লিখে দিয়েছি। আশা করি কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে এইটা তো অন্তত মনে আছে সবার। সায়ঙ্কি, হ্যাঁ না মনে থাকলে বল, আবার বলে দেবো। হ্যাঁ হ্যাঁ মনে আছে, ওই তো তোমার ওই কোভালেন্ট বন্ড তো, যেটা ফর্ম হয় যে হ্যাঁ, সেন্ট্রাল মেটালটা থাকে মেটালের তার সাথে সাথে। কতগুলো বন্ডিং হচ্ছে, মেটাল অ্যাটমের সাথে হ্যাঁ হ্যাঁ কতগুলো হ্যাঁ, অ্যাটম লেগে রয়েছে, কতগুলো বন্ডিং। সেন্ট্রাল হ্যাঁ মেটাল হ্যাঁ মনে অ্যাটমের আছে। সাথে কতগুলো অ্যাটম লেগে রয়েছে, দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, কোঅর্ডিনেশন। হ্যাঁ হ্যাঁ। এখন স্যার তুমি কি আগে বলে দিয়েছো ক্লাসে কি এটা কি বলে কোঅর্ডিনেশন নাম্বারটা শুধু সেন্ট্রাল অ্যাটম হ্যাঁ ক্রিস্টালেই বলেছিল না কমপ্লেক্সেও বলে দিয়েছো দুটোতেই? আমি বলে দিয়েছিলাম, ক্রিস্টাল দুটোই বলেছিলাম, কমপ্লেক্সে বলেছিল ওই কমপ্লেক্সে ফার্স্ট বলেছিলাম। ক্লাসটা, কিন্তু আমি আর দেখবি সাউট করেছিলাম শুধু। এখানে দেখবি যে আচ্ছা ক্রিস্টাল মেটালের বলনি তো? ক্রিস্টাল আলাদা হয়। ক্রিস্টাল কোনটার কথা বলছি? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ধরে যেটা। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ধরে বা একদম ট্রানজিশন ওইটা ধরে D2G ওইটা দিয়ে ধরে না না, বলছো? ওগুলো এখনো কিছু বলিনি, এখনো। আমি বলুন জাস্ট বলুন তো। নর্মাল কোঅর্ডিনেশন নাম্বার যেটা হয়, তাহলে সেটা মেটালের সাথে কতগুলো লিগ্যান্ড লেগে আছে। ধর আমার কাছে এরকম 6টা লিগ্যান্ড এরকমভাবে ডোনেট করছে, এরকম 6টা লিগ্যান্ড ডোনেট করছে, বা মেটালের সাথে আমি বললাম 4টে লিগ্যান্ড ডোনেট করছে, 4টে লিগ্যান্ড এবার ডোনেট করছে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার এর কত? 4, এর কত? 6। ক্লিয়ার? কতগুলো কোঅর্ডিনেট বন্ড হচ্ছে সেটা দেখলেও হয়। বোঝা গেল? হ্যাঁ না বল। হ্যাঁ 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 বুঝেছি। হ্যাঁ, তাহলে এখানে আমি একটা ডেটা চার্ট দিয়েছি, চাইলে দেখবি, না হলে দেখতে হবে না, এত মনে রাখতে পারবি না। ঠিক আছে, এই দেখ আমি নিচে নিচে লিখেও দিয়েছি যে ইলেকট্রন এই কোঅর্ডিনেশন নাম্বার কোনো ফিক্স নাই, তোমাকে লিগ্যান্ড দেখে তার ডেন্সিটি বুঝে কোঅর্ডিনেশন নাম্বার বলতে হবে। ঠিক আছে, এটা আমি চার্ট একটা ডেটা পেয়েছিলাম, লিখে দিয়েছিলাম, একটা বইতে পেয়েছিলাম, একটু আমাদের বিএসসির বইতে লিখেছি। ঠিক আছে, ও পড়া না পড়া সমান। এখানে হচ্ছে মেন, এবার চলে আসে এখানে কোঅর্ডিনেশন নাম্বার তুই বলতে পারি। দেখ যেমন হচ্ছে সিএন, দেখ
সিএন একটা সিএন একটাই বন্ড করতে পারে, ভালো কথা। তাহলে সিএন যদি একটা বন্ড করতে পারে, এফির সাথে কটা সিএন আছে? 6টা, ঠিক আছে। তাহলে ওর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6। কোঅর্ডিনেশন নাম্বার 6। আর অক্সিডেশন স্টেট ভাই বের করা শিখেছি, আমি টাইম ওয়েস্ট করছি না। ইডিটিএ 4- ধর আছে, ইডিটিএ 4- বুঝতে হবে ইডিটিএ 4- মানে কি। একটা ইডিটিএ কতগুলো ডোনেশন করতে পারে? ইডিটিএ একটা ইডিটিএ কতগুলো ডোনেশন করতে পারে, কে বলতে পারবে? বলো। ইডিটিটা মনে নেই। ইডিটিএ স্ট্রাকচার কার মনে আছে? আমার মনে পড়ছে না। ইডিটি মানে কটা ডিফারেন্ট এতে করতে পারে সিঙ্গেল মেটাল আয়নকে? ইডিটিএ ফুল ফর্ম মনে আছে কারো? এই হচ্ছে ইডিটিএ, ইডিএফ। ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, বলেছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট। ইডিটিএ 4-, ঠিক আছে, ইট ইজ কল ইডিটিএ 4-। তাহলে ইডিটিএ টোটাল কতগুলো বন্ড করতে পারে? 1 2 3 4 5 6, 6টা বন্ড করতে পারবে টোটাল। দেখ এই যে নিচে দেখিয়েছি, বলেছিলাম এগুলো দেখতে, কেউ দেখেনি। ভুগবি কিন্তু, আমি বলে দিচ্ছি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যা ভোগাবে না। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6। আবার দেখ, কার্বনিল কার্বন রয়েছে, একটাই বন্ড করতে পারে। সিও কটা বন্ধ করতে? একটাই বন্ড করতে পারে কার্বন মনোক্সাইড, তাহলে 4টে রয়েছে, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার 4। সিএলও একটাই বন্ড করতে পারে, তাহলে ওর কত হবে? 6, 6টা আছে 6। অ্যামোনিয়াও একটাই বন্ড করতে পারে, তাহলে ও কত হবে? কতগুলো আছে? 2টো, তো 2 কোঅর্ডিনেশন নাম্বার। আয়োডিনও সেই একটাই বন্ড করতে পারে, I-, তাহলে ওটাও 4 হবে। 4টে আছে 4। বুঝা গেল কীভাবে দেখতে হয় কোঅর্ডিনেশন নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, দেখবি এখন ইম্পর্টেন্ট কোশ্চেনটা মেনলি যাই। প্রচুর কোশ্চেন আছে, আমি তোকে বারবার বলছি। বাপরে দাঁড়া, শুধু জল খাই, শুকিয়ে গেছে। এই কোশ্চেনটা দাঁড়া কি আছে দেখি, এরপর একটু ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার আজকে করানো যাবে না, এটা পরের দিন করাবো। আমার 4 দিন লাগবে টোটাল। 4 দিন? 4 দিন তো, 3-4 দিন তো ম্যাক্স টু ম্যাক্স লাগবে টোটাল। আবার পুরো ফুললি এক্সাম প্রিপেয়ার, এক্সাম প্রিপারেশনের মতো রিভাইজ করার জন্য। অনেকদিন আগে করেছিলাম না। আচ্ছা তোর লাগবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সে তো আমার নিশ্চয়ই, লাগবে। ঠিক আছে করে নে। মানে ওই ওই 3-4 দিন ওটা একদম করলে তাহলে একদম একদম ফুললি রেডি থাকবে। রেডি থাকবে, অসুবিধা নেই। তুই আমার যে ভিডিওগুলো আছে ওগুলো একবার দেখে নিবি, আর তারপরে যা কোশ্চেন থাকলে আমায় জিজ্ঞেস করে নিবি, কোনো প্রবলেম নেই। আপাতত আজকে হুম। আমি এই অবধি করাবো, আমি তোকে বলে দিচ্ছি। এই এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের আগে অবধি করাবো, আর পরের দিন এই এটাও মনে হয় শেষ করে দেবো। এই হুম। পিডিএফটা পরের দিন শেষ হয়ে যাবে। বেসিক্যালি একটা পিডিএফ হ্যাঁ, দুদিনের কেন বেশি লাগছে না। শুধু ভিডিও দেখে তো ওটা হবে না, কোয়েশ্চেনও করতে হবে। হ্যাঁ কোশ্চেন কি তো করতেই হবে, বাট আমি তোকে বলছি যে ঠিকঠাক স্টেবল ছিল না, তাই আমি ওখানে অত কনসেন্ট্রেট করতে পারিনি এখনো। এখন থেকে দেখি। স্টেবল ছিল আজকে না মানে? রাত্রি থেকেই মানে সিচুয়েশন স্টেবল ছিল না আচ্ছা বাড়ি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সে তো জানি। ঠিক আছে চিন্তা নেই, তুই দেখ আমি আছি, তুই আমাকে জিজ্ঞেস করবি, আমি আছি, নো প্রবলেম। হ্যাঁ। ঠিক আছে, ওটা তো কোশ্চেন দিয়েছে, দ্য কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড দ্য অক্সিডেশন স্টেট অফ দ্য এলিমেন্ট ই ইন দ্য কমপ্লেক্স, ঠিক আছে। এই হচ্ছে তো এলিমেন্ট, আমি এলিমেন্টটা একটু লিখে নিই। ঠিক আছে, en হোল টুয়াইস
C2O4 C2O4 কোন লিগ্যান্ড কে বলতে পারবে? C2O4 তো কি অক্সালেট। বলে বাইডেন্টেড লিগ্যান্ড অক্সালেট হ্যাঁ। Yes, this is called the C2O4. ঠিক আছে, গুড। আর ইএন ইথিলিন ডাইয়ামিন, তাই তো? CH2 ওটা ইথিলিন ডায়ামিন। হ্যাঁ, NH2 NH2, এটাও কিন্তু একটা বাইডেন্টেড ইথিলিন লিগ্যান্ড। ডায়ামিন আর ওটা ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। ওটা আলাদা। টেট্রাঅ্যাসিটেটে কি হচ্ছে, এই যে হাইড্রোজেনগুলো আছে ওগুলোই অ্যাসিটেট গ্রুপ দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। চারটে বন্ড করছে একদম, হাইড্রোজেনের সাথে ওটা কার্বক্সিলেট গ্রুপগুলো। অ্যাসিটেট গ্রুপ দিয়ে রিপ্লেস করে দেয়, সেটা বাদ দে। এখন তাহলে আমার কাছে আমি জানি ইথিলিন, এবারে ইটা কোনো একটা মেটাল আয়ন ধরে নে। এবার NO2 আমরা কি জানি, NO2 আমার ম্যাক্সিমাম টাইম NO2 প্লাস হয়, NO2 প্লাস, তাহলে এর মাথায় কি হবে? মাইনাস। NO2 মাথায় যদি প্লাস হয় তাহলে এর মাথায় কি হবে? মাইনাস। তাহলে এবার ইথিলিন ডায়ামিনের কোনো চার্জ নেই, ইট ইজ নিউট্রাল, বাট ইট হ্যাজ আ চার্জ অফ 2 মাইনাস। তাহলে ইথিলিন ডায়ামিনের এক্স ধরি, এর যদি অক্সিজেন স্টেট আমি এক্স ধরে নিই, তাহলে এক্স প্লাস এর হচ্ছে -2 কত হবে? একটাই আছে, তাই না? তাহলে এক্স -2 ইজ ইকুয়াল টু -1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 - 1, দ্যাট ইজ +1। তাহলে ইথিলিন ডায়ামিন এই যে যে মেটাল, এর মেটালের অক্সিডেশন স্টেট কত বেরোলো? +1। তাহলে অক্সিডেশন স্টেট কত বেরিয়েছে? +1। দেখি মিলিয়ে দেখি একবার ঠিক বেরিয়েছে কিনা। কি হলো? ও NO2 মাইনাস হয়। হ্যাঁ, NO2 মাইনাসই হয়, ঠিক। সরি, ঠিক, আমার ভুল হয়ে গেছে। দেখ, আমার এখনও ভুল হচ্ছে। NO2 এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে এখানে হয়ে যাবে +1 +3 হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে এটা হবে +3, সরি, অক্সিজেন স্টেট কত হলো? +3। বোঝা গেছে? বল। হ্যাঁ, তাহলে এবার দেখ, আচ্ছা, মাইনাস হবে, হ্যাঁ, নাহলে চারটে বন্ড হবে না অক্সিজেনের সাথে। ঠিক। এবার দেখ, এই যে ইথিলিন ডাইয়ামিন, এ কতগুলো করে বন্ড করছে ভাই? দুটো করে করছে, এক একটা। টোটাল কতগুলো আছে? দুটো। তাহলে টোটাল ও কতগুলো বন্ড করবে? চারটে বন্ড করবে, এরকম। হ্যাঁ কি না? হ্যাঁ, চারটে বন্ড করবে। আর অক্সালেট একা কতগুলো বন্ড করছে? দুটো। আছে কটা? একটা। তাহলে ও কতগুলো বন্ড করবে? দুটো। তাহলে টোটাল 4 আর 2 যোগ করলে কতগুলো বন্ড হবে? 6টা। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত বেরোলো? 6। বল, ক্লিয়ার হুম, হয়েছে? হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। সেম কোয়েশ্চেন দিয়েছি, কোঅর্ডিনেশন নাম্বার বের করতে হবে। করবি এটা। H2O তো জানিস একটাই লোন পেয়ার দিয়ে ডোনেট করবে। ঠিক আছে, ও দুটো আছে, তার মানে এখানে দুটো বন্ড ফর্মেশন হবে। আর এই যে ভদ্রলোক C2O4 চারটে অক্সালেট আছে। C2O4 কতগুলো আছে? চারটে। তাহলে এক একটা কতগুলো করে বন্ড করে? দুটো করে। চারটে তাহলে কতগুলো বন্ড করবে? 8টা। দুটো করে 2 করে + 8, 2 8টা। + 8 করলে কত হয়? 10। তাহলে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 10। বোঝা গেল? এগুলো আর দেয় না বোধহয়। এখন আর দেয় না, এবার 2019-20 দিত, বাট কখন দিয়ে দেবে কোনো ঠিক নেই। আর এখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছি, এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো একবার জানলে যদি পারবি, নাহলে পারবি না। ফুললি মনে রাখে, হ্যাঁ, কি ফুললি মনে রাখে বল? সবাই যদি ফুললি সবকিছু মনে রাখে, কোথায় কি বন্ড কার সাথে হচ্ছে, তাহলে তো ওগুলো অনেক সোজা হয়ে যাবে না। সোজা হয়ে যাবে, ওই তাই জন্য। জন্য কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, হ্যাঁ, দেয়, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমাকে ওই জন্য লিগ্যান্ডটা ভালো সেটাই করে বলছি। পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক, আমরা এখানেই শেষ করি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ঠিক আছে স্যার, তাহলে আধা, তাহলে এটা বাই আধা, স্যার। হ্যাঁ, আধা হয়ে গেল, আধা পরের দিন করাবো।
ঠিক আছে। আর তার পরের দিন মানে কোন দিন যেন? আমাদের আবার কবে? বুধবার আছে। তো এটা কবে, কি কোনটা? বলে, এক্সাম? পরীক্ষাটা? হ্যাঁ, হ্যাঁ, তো ওটা তো মঙ্গলবার বলেছিলাম। মঙ্গলবার মঙ্গল মঙ্গলবার নাকি প্রবলেম হবে, তাই আমি বলেছিলাম ওটা তাহলে তারপরে একটা কোনো ডেটে তোরা আমাকে একটা সবাই কথা বলে আমার গ্রুপে তোরা কথা বল, একটা ডেট আমাকে দে। আমার মঙ্গলবারও অসুবিধা নেই, আমি তো এখন অত স্কুল যাচ্ছি না, আর তো যাবো না স্কুল বেশি। ঠিক আছে, আমার একটা ডেট তোরা দে না, তোরা কথাবার্তা বল, আমার কোনো ব্যাপার না। আমি ভাবছি একটু অ্যাড করে দিতাম তাহলে। ক্লাসের আমি ভাবছি ক্লাস দেখ, আমি তো তোদের এক্সাম নেবো বলেছিলাম অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? হুম, হুম। তাহলে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের সাথে হ্যাঁ, একটুখানি এই কোঅর্ডিনেশনও অ্যাড করে দিতাম তাহলে, তাই একটু বেশি টাইম দিয়ে দিচ্ছিলাম ওই জন্য আর কি। কোঅর্ডিনেশন অ্যাড করবে না 11 এর কোনো চ্যাপ্টার অ্যাড না করবে? না, 11-এর এখন অ্যাড করা যাবে না। 11-এর অ্যাড করলে প্রবলেম হবে। যেই ভেইর জন্য যে পরীক্ষা নেবো ওটা আমি আলাদা করে নেবো, ওটা আমি জানি। ওটা একটু দাঁড়া, আচ্ছা, আগে কিন্তু বোর্ডস লেভেলে। কোঅর্ডিনেশন নাম্বার স্যার তুমি যদি নাও, আমার হুম। তো টাইম লাগবে আচ্ছা এটা তাই না, না আমি খুব করতে। বেশ, আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু ওই চ্যাপ্টারটাই দে। কিন্তু ওটা আমি কিন্তু বোর্ডস লেভেলে নেবো, বোর্ডসের মতো করে লিখতে হবে অর্গানিক। হ্যাঁ, সে অসুবিধা নেই। ঠিক আছে, আমি সেইভাবেই নেবো ওটাকে, তাহলে ওই তুমি আর এটা মাথায় নিতে রাখি। পারো, এটা যদি চ্যাপ্টারটা ঢোকাও তাহলে